নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দীঘায় দিলীপ, রাজনীতিতে বিতর্কের ঢেউ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরের দিন বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকালের পরে যেন দীঘার সমুদ্রের ঢেউ বেড়ে গিয়েছে আপনার ঘটনায়, একেবারে সমালোচনার ঝড়ও বইছে, কিভাবে জবাব দেবেন? অনেকবার হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা, পার্টির লোকেরা ভুল বোঝে। আমি প্রিন্সিপালে চলি। গতকাল যেভাবে আপনি বৈঠক করেছেন বা এই মন্দিরে এসছেন, তাকে ইনডোর্স করে না, অনুমোদন দেয় না বলছে আপনার দল। দলের অনুমতি নিয়ে আমি আসিনি তো এখানে, ব্যক্তিগতভাবে এসেছি। আরও একটি সনাতনী যজ্ঞ চলছিল, সেখানে না গিয়ে আপনি এখানে কেন? কি ভাবনা থেকে আপনি এখানে আসা? হিন্দুদের উপর কি আক্রমণ প্রথমবার হলো নাকি? স্বাধীনতার আগের থেকে হয়েছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি টুপি পাল্টাই না, আমি তিলক পাল্টাই না, আমি জার্সি পাল্টাই না। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অন্দরে আলোড়ন। কোলাঘাটে দিলীপকে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। দিলীপের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। দাদা কাছে সত্যি খারাপ লেগেছে। মানে কালকে গিয়ে দেখতে পাচ্ছি আপনার পাশে তৃণমূলের নেতারা ছবি নেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, মনে হচ্ছে তাদের নেতা আপনি। হ্যাঁ, কালকে দেখছি মুসলমান পাড়ায় গেলেও ছবি, কালকে দেখছি তৃণমূলের নেতারা দাদার পেছনে যেভাবে হুড়োহুড়ি করে কালকে মিডিয়ার ছবি নেবে, যেমন কালকে ওনাদের নেতা দাদা। কিছু না, দাদা দাদা যদি গ্রহণ খাদ্য গ্রহণ মানে এখানে আর গ্রহণ করে করুক, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি আমাদের আপত্তি নেই তো দাদা। গতকালই এক ফ্রেমে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সস্ত্রীক দিলীপ ঘোষকে, এবং তারপর আজকে সকালবেলায় দিলীপ ঘোষ মুখ খুলতেই পর তোপ বিজেপি নেতাদের। দিলীপ ঘোষকে অনেকে আজকে দেখছে। দিলীপ ঘোষকে যখন এমএলএ ছিলেন তখন থেকে আমি জানি। দিলীপ ঘোষ সকালবেলা পার্থ চ্যাটার্জি, দুপুরবেলা ববি হাকিম, আর রাত্রিবেলা মমতা ব্যানার্জি করতেন। দল ওনাকে চিনতে পারছিল না, দলের নিচে কর্মীরা চিনতে পারছিল না। ইদানিং আপনি দেখবেন ওনার প্রায় 3 বছর 2 বছর ধরে উনি কীভাবে বক্তব্য রাখছেন। এই বক্তব্যটা টোটালটাই পার্টির এগেনস্টে যাচ্ছিল। যারা একটু বুদ্ধি রাখে তারা সবাই জানতো ওনাকে পার্টি সভাপতি কেন, উনি এক্সপোজ আছেন পার্টির কাছে। মমতা ব্যানার্জির কাছে এমনি কেউ যেতে পারবে? কেউ যেতে পারবে না। তা মমতা ব্যানার্জি উনার মানে উনি তো ঠাকুর দর্শনে কোনো ছবি পাইনি আমরা। মমতা ব্যানার্জির সঙ্গে বসে গল্প করার ছবিটাতে সোমেন মিত্র, শিখা মিত্র যেটা হলো সেটা ওরটা হলো মানে শেষ করে দিল, ওর রাজনীতি শেষ, দি এন্ড। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, অবস্থানে অনড় রাজ্য বিজেপি। গতকাল আমি যা বলেছি সেটাই দলের একমাত্র লাইন, দল এটাকে মান্যতা দেয় না, এটা ওর ব্যক্তিগত মত। জি 24 ঘন্টাকে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে রীতিমতো বোমা ফাটিয়েছেন দিলীপ ঘোষ। পদ্ম শিবিরের কাছে এই মুহূর্তে দিলীপ ঘোষ একটা বড়সড় অস্বস্তির নাম। আর সেই অস্বস্তি থাকতেই একের পর এক নেতা বিজেপির তারা বিভিন্ন রকম পোস্ট করছেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করেছেন, গতকাল তিনি যে কথা বলেছেন, অর্থাৎ দিলীপ ঘোষ যা করেছে তাকে দলের মান্যতা নেই। দিলীপ ঘোষের বয়ান তার ব্যক্তিগত বয়ান, সেটাও স্পষ্ট করেছেন ফের বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু সুকান্ত মজুমদার বললে কি হবে? বিজেপির কর্মীরা, নিচু তলার কর্মীরা দিলীপ ঘোষের এই আচরণ যে মানছেন না, তা একাধিক পোস্ট, একাধিক আচরণে স্পষ্ট হচ্ছে। দিলীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে বিড়ম্বনা বাড়ছে বই কমছে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিতাশের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। দিলীপ ঘোষের পাশে কুণাল ঘোষ, বিজেপি নেতারা উত্তর দিতে খাবি খাচ্ছেন, এমনই মন্তব্য করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যারা যারা আক্রমণ করেছেন দিলীপ বাবুকে, দিলীপ বাবু যা দেখলাম তাতে উনি তাদের প্রত্যেককে নাম না করে ধরে ধরে তারা যা যা বলেছেন তার প্রত্যেকটা পয়েন্টে উত্তর দিয়েছেন। দিলীপ বাবুর সঙ্গে আমি আবার বলছি, দিলীপ বাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতাদর্শগত একটা বৈপরীত্য আছে। তাদের সঙ্গে রাজনীতি, তার সঙ্গে আমাদের লড়াই চলবে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূর্তি, মন্দির, তার শিলান্যাস পর্বেও সঙ্গে যারা ছিলেন তারা হঠাৎ
অতি বিপ্লবী সেজে অন্যদিকে করছেন, দিলীপবাবু সেটা করেননি। দিলীপবাবু সরাসরি এখানে এসছেন এবং দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন। তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবুকে। পহেলগাঁও হামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে আসে। 22 এপ্রিল যে ঘটনা ঘটে তার ঠিক 7 দিন আগে একাধিক জায়গায় রেকি করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা, যেখানে 26 জন পর্যটকের প্রাণ যায়। আর তার আগে বেশ কয়েকদিন আগে রেকি করেছিল জঙ্গিরা। 15ই এপ্রিল রেকি করা হয়েছিল এবং শুধু বৈশারণ ভ্যালিই তাদের টার্গেট ছিল না, টার্গেট ছিল আরু ভ্যালি, টার্গেট ছিল বেতাব ভ্যালি, টার্গেট ছিল ওই এলাকার একটি অ্যামিউজমেন্ট পার্কও। কিন্তু নিরাপত্তার কড়াকড়িতে সেখানে জঙ্গি হামলা করা সম্ভব হয়নি। শেষমেশ বেছে নেওয়া হয় বৈশারণ ভ্যালিতেই, আর যাতে প্রাণ যায় 26 জন পর্যটকের। এখনও পর্যন্ত 2500 OGWদের চিহ্নিত করা গেছে এবং যার মধ্যে 168 জনকে হেফাজতে রাখা হয়েছে এবং 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থা মনে করছে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উঠে আসবে। ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। পহেলগাঁও ঘটনার পর পাকিস্তান ভারতের মধ্যে শত্রুতার শিকার 2 বোন। রাজৌরি থেকে পাকিস্তানে ফিরতে হচ্ছে 2 বোনকে, যারা 4 দশক ধরে এই ভারতেরই বসবাসকারী বাসিন্দা ছিলেন। बच्चे इनके इधर है, 6 महीने हुए इनकी लड़की की डेथ हो गई है। जी जी। बच्चे इनके इधर हैं, एक इधर है, एक दुबई में है। अच्छा दुबई में? हाँ जी जी। एक इस वक्त उधर है, एक इधर है, एक आया हुआ है। अच्छा। दूसरे से हम ही कुछ। इस वक्त कितनी परेशानी हो जाएगी आपको वहाँ पे पहुँचने? आप ये कंडीशन खुद देख सकते हो ना इनकी, आप देख सकते हो ना कंडीशन, कितनी परेशानी है इनको। जो 3 आदमी ने मिलकर इनको पकड़ा हुआ है, व्हील चेयर के सहारे हम इनको दरबार पे लेके गए हैं, तो आप खुद देख सकते हो ना इनकी परेशानी। सरकार से क्या? इनको पैरालिसिस है, हार्ट प्रॉब्लम है इनको, शुगर है इनको। পহেলগাঁও ঘটনার পর জম্মু কাশ্মীরে কড়া নিরাপত্তা, একাধিক জায়গায় চলছে নাকা তল্লাশি, তেমনি ডোডায় চলেছে নাকা তল্লাশি। पहलगाम आतंकी हमले के बाद जिला डोडा में भी सुरक्षा के कड़े इंतजाम किए गए हैं। खासकर रात को चेकिंग जो है वो बढ़ा दी गई है, चौकसी बढ़ा दी गई है। डोडा किश्तवाड़ जो नेशनल हाईवे है उस पर जो है स्पेशल नाके लगाए गए हैं। हर आने और जाने वाली गाड़ी पे नजर रखी जा रही है, जो सिटी की तरफ जा रही है या बाकी जगहों की तरफ जा रही है। तमाम गाड़ियों को प्रॉपर चेक करने के बाद ही आगे बढ़ने की इजाजत दी जा रही है। वहीं जम्मू श्रीनगर नेशनल हाईवे की मैं बात करूं तो वहां भी सिक्योरिटी के पुख्ता इंतजाम किए गए हैं। मकसद और मंशा यही है कि लोगों की सेफ्टी को इंश्योर किया जाए। राजा रहबर जमाल, जी मीडिया, डोडा। এখনো পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। আজ অমৃতসর থেকে ফিরেছেন জওয়ানের স্ত্রী রজনী শাহ। ইতিবাচক উত্তর পেয়েছে এক্সক্লুসিভ বিএসএফ জওয়ানের স্ত্রী। ওইখান থেকে সব পজিটিভলি অ্যান্সার পেয়েছি। ওনারা হাই লেভেল থেকে কথা বলছেন, মিনিস্ট্রি ওয়ার্কার থেকে কথা গেছে, ঠিক আছে, ওদের কাছে এখন নেই। ওরা বলছে যে দেখুন ম্যাডাম আপনি একটু ওয়েট করুন, যখন আপনি 7 দিন 8 দিন ওয়েট করলেন আর কিছুদিন একটু ওয়েট করে নিন, নিশ্চয়ই কিছু খবর পাবে। ওরা বলছে, ওরা ওইখানকার ডায়েরি একটা দেখালো রেজিস্টার, ওইখানে সব মেনশন করা আছে কোন সময় ওরা কতবার, মানে দিনে কতবার ওরা ফ্ল্যাগ মিটিং বার করছে, সবই আমাদেরকে দেখিয়েছে। ম্যাডাম দেখুন আর যতবার ফ্ল্যাগ মিটিং চলে ততবার আমাদেরকে সিনিয়রকে রিপোর্ট করতে হয়। তা আপনি দেখে নিন কতবার একদিনে হচ্ছে, 3 থেকে 4 বার ওরা ফ্ল্যাগ মিটিং করছে। ইভেন কি ওরা ক্যাম্প, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে পুরো একটা বিএসএফ ক্যাম্প বসিয়ে দিয়েছে, মানে 24 ঘন্টা ওইখানে ফ্ল্যাগ নিয়ে লোক বসে আছে। যখন ওরা ওই কোনো ইন্ডিকেট পাওয়া যায়, কোনো ইয়ে হয় তো না, নো ডাউট 110% ওরা চেষ্টা করছে, এরকম কোনো ডাউট নেই। আর আমি ফুল স্যাটিসফাইড আছি ওদের কথাবার্তা শুনে।
पूरा बोल के मैडम अगर आप ऊपर लेवल में जाना चाहती हैं तो आप जा सकती हैं, कोई बात नहीं है, लेकिन आपको कोई रिजल्ट नहीं मिलेगा। हम लोग जो बोल रहे हैं उन लोग भी वही बात बोलेंगे कि এই জিনিসটা একটু খারাপ সিচুয়েশন হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই, ওকে ভালো করে রেখেছে, মানে কোনো মানে ভয়ের কোনো কথা নেই। ওনারা বলছে ম্যাডাম उसको एक खरोच नहीं लग सकता है, এইটুকু এরা আমাকে বলেছে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা 14 জনের প্রাণ গিয়েছে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঋতুরাজ হোটেলের মালিক এবং ম্যানেজারকে। পুলিশ সূত্রের খবর যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে 14 জনের মৃত্যু ঘটেছে সেই নিয়ে পুলিশের তরফ থেকে সুমোটো একটি মামলা রুজু করা হয়, যার ভিত্তিতে হোটেলের মালিক আকাশ চাওলাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হোটেলের যিনি ম্যানেজার ছিলেন গৌরব কাপুর, তাকেও পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশ এই মুহূর্তে এই বিষয়টা ফিক্স আপ করার চেষ্টা করছে যে শুধুমাত্র এই দুজন নাকি এর বাইরেও আরও অন্য কোনো রেসপন্সিবল ব্যক্তি আছে যার জন্য এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলই না, তার সঙ্গে সঙ্গে যেভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে কাজকর্ম চলেছে তার ফলেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই 14 জনের মৃত্যু, এমনটাই পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বড়বাজারে অগ্নিকাণ্ডের চূড়ান্ত গাফিলতি তথ্য সামনে এসেছে। নির্মাণের জায়গায় প্রচুর পরিমাণে রঙের স্প্রে মজুত করা ছিল, রং করার জন্য অত্যন্ত দাহ্যশীল রাসায়নিক মজুত ছিল, আর সেই সঙ্গে চলছিল পাথর কাটার কাজ, রাখা ছিল প্লাইউড। আবার ওই জায়গাতেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না হচ্ছিল শ্রমিকদের। রাসায়নিক থেকে প্রচুর ধোঁয়া তৈরি হয় এবং দম বন্ধ হয়ে অনেকেই মারা যান। বেসিক্যালি এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে, আগুনে কেউ মারা যায়নি। আগুন ছিল ফার্স্ট ফ্লোরে, পুরো বাড়িটা স্মোক হয়ে গেছিলো, আর এত হিটেড ছিল লোক বেরোতে পারে, এটা বুঝে রাখ, আমরা নিজেরাও দেখতে পেলাম। একটা ফার্স্ট ফ্লোরে ওরা কিছু তৈরি করছিল, সেখান থেকে আগুনটা স্প্রেড করে, সেই আগুনটা ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন জায়গায় ব্লকেজ করেছে, এসি ওরা সেন্ট্রালি করবে বলে ওপরে একটা এসি বসিয়েছে, প্ল্যান্টও বসিয়েছে দেখলাম আমরা। এই সমস্ত এই ইলিগাল কাজগুলোটা করেছে, যা আইনের দ্বারা যা হবে সেগুলো সবটাই। অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের পরই কাঠগড়ায় বড়বাজারে হোটেল। রাজ্য প্রশাসনকে তো বিরোধী দলনেতার গোটা প্রশাসন দীঘায় গিয়েছিল। অগ্নিকাণ্ডের পর হেল্পলাইনে ব্যবস্থা করেনি প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা, দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে, উড়িষ্যা বিহার তো আছেই। তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি। পুরো সরকারটাই বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুন ধরে যাওয়ায় হোটেলটি সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই হোটেলটা 89 থেকে চলছে, পুরনো, অনেক পুরনো। যেমন এখানে ভেঙে দেখুন, ছাদ ভেঙে পড়ছে পুরো। আমি পুলিশকে, কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে, আমার মনে হয় এটা বসে কথা বলো। कॉर्पोरेशन फायर ब्रिगेड मिलके कहेंगे कि ठीक नहीं है, आपको प्लीज मेहरबानी करके हमको जो भी आपको कहना आप गाली दो, हमारा कोई एतराज नहीं है। मैं जिंदगी लेके कोई बंटवारा नहीं करती, हमारा पास हर आदमी समान है। कोई भी आदमी का जान गया तो हमारा दुख
আছে, ও স্টাফ আছে, প্লাস ওদের অনেক রকম ওভারহেড রয়েছে। তো এটা সাধারণ মানুষের খুব একটা ক্ষতিকারক বস্তু আমার মনে হয়। এটা তো একেবারেই ভালো না, কারণ এটা তো যাদের একদম লিমিটেশন পয়সা রোজগার খুব কম আছে তাদের ক্ষেত্রে তো খুবই খারাপ জিনিস বা খারাপ কি তাদের হয়। আমাদের একটা তো সারা মাসের একটা ক্যালকুলেশন মাথায় থাকে যে এই টাকার মধ্যে আমাদের চালাতে হবে আমার নির্দিষ্ট পেনশন, কিন্তু সেখানে যদি বাড়তি খরচ এসে হাজির হয় তা ন্যাচারালি আমাদের যে সাংসারিক জীবনযাপন, প্রতিপালন বা অন্যান্য খরচাপাতি যেগুলো আছে সেগুলো কমাতে হবে। আবার খরচ বাড়ছে, আবার এ তো মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে, বিশাল পরিস্থিতি, কি বলবো, মানুষ সবাই বুঝুক। তারা যে কোচ মানে টাকাটা নিচ্ছে তো তাদেরও তো একটা, আমাদের জন্য তারাও তো খাটছে কিনা, পরিশ্রম করছে, তো তাদের একটা লেবার আছে, তাদের একটা মাইনে আছে বা কিছু আছে, তো সেটা তো আমরাই দেবো, আর কে দেবে। গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায় বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দমদমের সাংসদ। গতকাল আরিয়াদহের কাছে মন্দির উদ্বোধনে যান সৌগত রায়। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলঘরিয়ার হাসপাতালে পেসমেকার বসানো হয়েছে তার। সৌগত রায় এখন তিনি স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। সবাই এসে গেছি, সবাই উই আর ওয়েটিং ফর ইউ স্যার। দাদা একদম ঠিক আছে, থাকুন। দাদা এখন কেমন লাগছে? ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবাই এসে গেছি, সবাই উই আর ওয়েটিং ফর ইউ স্যার। দাদা একদম ঠিক আছে, থাকুন। দাদা এখন কেমন লাগছে? ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা পেরোলে অতিরিক্ত চার্জ এবার দিতে হবে। প্রতিবার 19 টাকা করে সার্ভিস ফি দিতে হবে। ব্যালেন্স চেক করার জন্য দিতে হবে 7 টাকা করে। নিজেরই কষ্টার্জিত টাকা গচ্ছিত রয়েছে কোনো না কোনো ব্যাংকে, সেই ব্যাংক থেকে আপনি তুলছেন টাকা। মাসিক নির্দিষ্ট একটা লিমিটের পরে সেই টাকা তুলতে গেলে আজ 1 মে থেকে আপনাকে দিতে হচ্ছে অতিরিক্ত শুল্ক। পাশাপাশি আপনার এই মুহূর্তে সেভিং ব্যাংকস অ্যাকাউন্টে কত টাকা পড়ে রয়েছে সেই ব্যালেন্স জানার জন্য যদি আপনি এটিএমে নির্দিষ্ট বোতামে ক্লিক করেন তাহলে আগে যে পরিমাণ ফি আপনাকে দিতে হতো এখন দিতে হবে তার থেকে অনেকটা বেশি। এই অবস্থায় মিশ্র প্রতিক্রিয়া কলকাতার মধ্যবিত্তের। কেউ কেউ মনে করছেন এটিএম একটা পরিষেবা, যে কোনো পরিষেবার জন্যই একটা শুল্ক ধার্য হয় এবং যেভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ছে এই শুল্ক বাড়াটা অবশ্যম্ভাবী। আবার অনেকে বলছেন এক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নিতে বাধ্য হন, কারণ তাদের কথা কেউ শোনেও না, বোঝেও না। আবার একটা বড় অংশের মানুষ মনে করছেন যেভাবে জিএসটি থেকে রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে নিত্য বাজার প্রতিদিন মূল্যবৃদ্ধির শিকার তারা হচ্ছেন, তাতে এটিএমের এই শুল্ক বৃদ্ধি তাদের উপর আক্ষরিক অর্থেই মরার উপর খাড়ার ঘা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। তীব্র দহন জ্বালা থেকে সাময়িক হলেও স্বস্তি, কারণ বিগত কয়েকদিনের মতো আজকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বৃষ্টিপাত। 2024 সালের এপ্রিল মাস যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন করেছিল বঙ্গবাসীকে, সেই তুলনায় 2025 সালের এপ্রিল মাস অনেকটাই স্বস্তিদায়ক হলো। এপ্রিল মাসে 28 তারিখে হঠাৎ করেই সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকে নেমে গেল প্রায় 9 ডিগ্রি। আবার এপ্রিল মাস শেষ হওয়ার দিন আমরা যদি 2024-এর সঙ্গে 2025-এর তুলনা করি তাহলে যা ছিল 42.2 তা নেমে এলো 30-এ। স্বস্তি দিয়ে শেষ হওয়া এপ্রিল মাসের এই প্রভাব মে মাসেরও অন্তত প্রথম 6 দিন থাকতে চলেছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। মে মাসে অন্তত 4 বা 5 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস, যার অর্থ মার্চের অন্তত 7 বা 10 তারিখ পর্যন্ত সেই অর্থে আর কোথাও তীব্র চড়া তাপমাত্রা বা তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতির কোনো কটাক্ষ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে স্বস্তিদায়ক আবহাওয়ার মধ্যেই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে দফায় দফায় বৃষ্টি চলবে আপাতত আরও অন্তত 5 থেকে 6 দিন, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। আজ থেকে রেলের টিকিট বুকিং এর নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে আর রিজার্ভ কামরায় ওঠা যাবে না, শুধুমাত্র জেনারেল কামরাতেই ওঠা যাবে। সংরক্ষিত আসনে টিকিট কেটে যারা ট্রেনে যাতায়াত করতে অভ্যস্ত তাদের কাছে রেলের নতুন এই নিয়ম এক কথায় আশীর্বাদ।
কারণ এরম বহু ক্ষেত্রেই দেখা গেছে প্রায় 60 দিন আগে আসন সংরক্ষণ করা বা তৎকাল প্রিমিয়াম টিকিট কেটে আসন সংরক্ষণ করার পরেও তিনি যখন সফর করছেন তখন তার আসনে বেশ কিছু অবাঞ্ছিত লোক মাঝের বিভিন্ন স্টেশন থেকে ক্রমাগত উঠছে, এতে তিনি নিজে আরামদায়ক সফর করতে পারছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে রেলের নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ প্রত্যেকেই জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।